আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজির নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছেন তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন। এক হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ, এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য, এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সশরীরে হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হবে তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে ব্রিফ যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন। আর অভিষেক বনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, মানে সেটা রাহুল প্রিয়াঙ্কা নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনিও আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপগুলো জারি করা হয়েছিল, সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে, সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম। আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি, পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি রয়ে গেছে, সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকমভাবে খোঁজখবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি, তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত যে এরকম, সকলেই তো খোঁজখবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না, তা এটা কি রিপোর্ট হলো। তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটিকে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও, তার যে ভুল ত্রুটি, সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা, যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ
এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং নয়, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে, আর এই মানে চক্রটার সঙ্গে, উৎখাতের চক্রটার সঙ্গে যারা যারা জড়িত আছে, কার কার নাম আছে আমি জানি না, যারা যারা জড়িত আছে, শেখ হাসিনা নিশ্চয়ই বলেছেন যে এর জড়িত আছে, তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এবং প্রত্যেকের শাস্তির বিধান চাওয়া হবে। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় হয়তো 3-4টে শুনানি হয়তো হবে, তার মধ্যেই মানে রায় বেরিয়ে যাবে। তার মধ্যে ভারতবর্ষ যা করার ভারতবর্ষ তো করবেই, যেগুলো করার, কিন্তু ওটা একটা ফাইনাল একটা ডেস্টিনেশন একটা করে রাখা হলো, যেখান থেকে ভারতবর্ষ তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এই সংশোধনী করার জন্য আমি আপনাদের কাছে আবার এলাম। সবাই ভালো থাকবে। একদিকে শুনছি যে দেশের তেল কোম্পানির ট্যাঙ্কারে তেল রাখার জায়গা নেই, উপচে পড়ছে। আরেকদিকে তেলের পাম্পে গিয়ে আমরা তেল পাচ্ছি না, সেখানে রীতিমতো রেশনিং করা হচ্ছে। আসলে তেল নিয়ে কি ঘটছে, এই তেল নিয়ে তেলেসমাতির গল্প আজকে বলবো। এর সাথে রয়েছে নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কিছু দুর্নীতির খবর। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন, এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি চামারি জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটরা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটটা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশে তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মধ্যে মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল
তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি ছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সবসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে, এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন, এবং প্রত্যেকটা মিটিংয়ে এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে। সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে, এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে, এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল, এবং যেত বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে, এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে, এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে, এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মোংলা পোর্ট অথরিটি, এই সবাই বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন, এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে, এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট, এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। প্রথম দিকে আপনি চিন্তা করেন, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সেনাবাহিনী প্রটোকল দিচ্ছে, পুলিশ প্রটোকল দিচ্ছে। তো এই মানে এইগুলো কি টেকে? এটা পৃথিবীর কোথাও টেকার কথা? এইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল যে স্বার্থ,
সেটাকে হাসিল করার জন্য সরকার বিরোধী ক্ষোভকে পুঁজি করে এই ছাত্রদের আপনার নানা রকম ট্রেনিং দিয়েছে, এবং এখন আমরা তথ্যপত্র পাচ্ছি তাদেরকে লন্ডন, তাদেরকে থাইল্যান্ডে কিংবা আপনার ইউনাইটেড আরব আমিরাত, আবুধাবি, বিভিন্ন জায়গাতে নিয়ে তাদেরকে মিটিং করানো হয়েছে, ট্রেনিং দেওয়ানো হয়েছে, নানা রকম আপনার পরিকল্পনা হয়েছে, সামরিক বেসামরিক নানা রকম প্ল্যান হয়েছে কিভাবে সরকার উৎখাত করা হবে। মানে আওয়ামী লীগ ছাত্রলীগ কি ঠেকা পড়েছে আপনার ওই এনসিপি তে যোগ দেওয়ার জন্য? এনসিপি তো নিজেই মানে আপনার বিলুপ্ত হওয়ার পথে। আর হচ্ছে যে এনসিপি ওই আওয়ামী লীগ আর ছাত্রলীগকে সার্টিফিকেট দেওয়ার কে? এনসিপি বড় জোর 1% মানুষকে রিপ্রেজেন্ট করে, আর আওয়ামী লীগ টাইম টু টাইম 40 থেকে 50% লোককে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ওই আওয়ামী লীগই থাকবে। আপনি রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ কিংবা তৃণমূল বিএনপি এগুলো নিয়ে নানা পলিটিক্যাল গেম খেলতে পারেন, আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, এটা আমরা হয়েছে। আওয়ামী লীগই থাকবে। এইখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাবেক উপদেষ্টা তারা কিন্তু আবার নতুন কিছু করার চেষ্টা করছেন বলে আমরা নানা রকম খোঁজ খবর পাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থক বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি কোনো কিছুতেই তাদের কোনো তোয়াক্কা নেই। সেটা তো এনসিপি মানে জামাত খুব সুকৌশলে তাদের যখন আপনার আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে এবং যথার্থভাবেই মানে 1971 সালে তাদের নেতারা যা ভূমিকা পালন করেছেন সেটা বিচারের মধ্য দিয়ে সেই বিচারটা রায় কার্যকর করা হয়েছে, যথার্থভাবেই বঙ্গবন্ধু কন্যা সেটা করেছে। তো এখন এই যে এনসিপি তারা যে রাজনৈতিক দলটা গঠন করবে, মানে তাদের পরিপক্কতা আমাদের মতো দেশে কিংবা দক্ষিণ এশিয়ার দেশে রাজনৈতিক দল তো চারটিখানি কথা না, এবং এইখানে বাংলাদেশের মানুষ কিংস পার্টিকে কখনো পছন্দ করে না। এর আগেও আমরা দেখেছি অনেক কিংস পার্টি তারা এসছে চলে গিয়েছে, তো তাদের ধরনটা ছিল কিংস পার্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মনে করেছেন ছাত্রদের একটা দল থাকা দরকার, তো তার কথায় ছাত্রদের দল হয়েছে। আবার সেখানে পরবর্তীতে আবার একজন ছাত্র উপদেষ্টা তিনি আবার স্বীকারোক্তিও দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের বলা হয়েছে তাদের 2028 সাল পর্যন্ত তারা যেন ক্ষমতায় থাকে। তাহলে সেখানে আমরা অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে এটা আসলে রাজনীতি কিংবা আন্দোলন কিছু না, এইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল যে স্বার্থ সেটাকে হাসিল করার জন্য সরকার বিরোধী ক্ষোভকে পুঁজি করে এই ছাত্রদের আপনার নানা রকম ট্রেনিং দিয়েছে, এবং এখন আমরা তথ্যপত্র পাচ্ছি তাদেরকে লন্ডন, তাদেরকে থাইল্যান্ডে কিংবা আপনার ইউনাইটেড আরব আমিরাত, আবুধাবি, বিভিন্ন জায়গাতে নিয়ে তাদেরকে মিটিং করানো হয়েছে, ট্রেনিং দেওয়ানো হয়েছে, নানা রকম আপনার পরিকল্পনা হয়েছে, সামরিক বেসামরিক নানা রকম প্ল্যান হয়েছে কিভাবে সরকার উৎখাত করা হবে। এবং তিনি এই জিওপলিটিক্যাল যে স্টেটটা, কারণ আমরা তো এখন দেখছি যে বাংলাদেশটা কারো নিয়ন্ত্রণে নেই, কারণ বাংলাদেশটা এখন নিয়ন্ত্রণ করছে বৈদেশিক শক্তি। হ্যাঁ, এবং শেখ হাসিনার সময় আমরা যেটা দেখেছি যে এটা আমাদের কন্ট্রোলে ছিল, আমাদের লোকেরা কন্ট্রোল করেছে। তো এখন এই যে আপনার এনসিপি তারা যে রাজনীতি করলো এটা তো তাদের নিজস্ব রাজনীতি না, তাদের সবকিছুই তো গোলমেলে। কারণ সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান স্যার, তার সাথে আমাদের এক ছাত্র নেতা, তিনি এখন মানে এনসিপির নেতা, হ্যাঁ, বহুল আলোচিত নেতা, এবং তিনি সংসদ সদস্য। তো তিনি জুমার ঈদের নামাজের সময় স্যারের সাথে দেখা হলো, তো তিনি জিজ্ঞেস করলেন যে স্যার আপনাদের অপকর্মের জন্য কি আপনাদের এখন আফসোস হয়? তো স্যার তখন বলেছিলেন যে তুমি তো ভাই আমাদের চেয়ে আলাদা না, তুমি তো আমাদের সাথেই ছিল। তো এই যে যারা আজকে এনসিপির নামে বড় বড় কথা বলছে তারা তো ছাত্রলীগের মধ্যে লুকিয়েছে। তা আপনার ছাত্র ইউনিয়নের যারা তারা তো কারোর মধ্যে লুকায়, ছাত্র দলের যারা তারা তো কারোর মধ্যে লুকায়। তো এই যে আপনার গুপ্ত আন্দোলন, সেটা নিয়ে তো একটা নৈতিক সংকট তৈরি হয়েছে যে আমরা গুপ্ত গুপ্ত এজেন্ডা এগুলো তো আমরা পছন্দ করি, কিন্তু এরা হচ্ছে মানে বটম মানে টপ টু বটম। প্রথমেই রাজনৈতিক দল গঠন করলো প্রধান উপদেষ্টার স্নেহ ভাজন কিংবা পৃষ্ঠপোষকতায়, তারপরে তারা মানে প্রথম দিকে আপনি চিন্তা করেন এই বাচ্চা ছেলে মেয়েদের সেনাবাহিনী প্রটোকল দিচ্ছে, পুলিশ প্রটোকল দিচ্ছে। তো এই মানে এইগুলো কি টেকে? এটা পৃথিবীর কোথাও টেকার কথা? হ্যাঁ, এবং এই যে আপনার বাংলাদেশে যে এই যে নজির স্থাপিত হলো এবং যা কিছু হয়েছে তার মূল্য পরিশোধ করতে হবে।
এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেশটা মানে মনে হচ্ছে যে না, নতুন সরকার চলে আসলো, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের কিছু হচ্ছে না, এনসিপিদের হচ্ছে না। আমি যেটা মনে করি, বাংলাদেশ এত সহজ জায়গা না। আপনি যতই দিন যাবে, দিন যাওয়া মানে এই কথাটা আমি কনসিস্টেন্টলি বলেছি যে আপনি এদের কেউ রেহাই পাবে না। এবং এই ছাত্র উপদেষ্টারা, এরা এত বড় সাহস যে বাংলাদেশ যেটা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়, ৫ লক্ষ নারীর আপনার সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, এবং কত কত মানুষের কত কত আত্মত্যাগ, দেশে বিদেশে কত প্রচারণা করেছে। হ্যাঁ, তো সেই জিনিসটাকে এত সহজে আপনি নস্যাৎ করে দেবেন? আর এই একটা মানে ২০, ২২, ২৩, ২৪ বছরের একটা ছাত্র কিংবা শিক্ষার্থী, তার ভেতরে একটা আদর্শবাদ কাজ করে, তার ভেতরে একটা ভালো জিনিস কাজ করে যে আমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো কিছু করব। প্রথমত আমি বলি যে রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু হবে না। আপনি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা তৃণমূল, বিএনপি এগুলো করে কিছু লাভ হবে না। এই সমস্ত আপনার মানে এই ধরনের নানা রকম আপনার পলিটিক্যাল গেম আমরা কিন্তু দেখেছি। যেটা হবে আওয়ামী লীগ ওই হুম। পাকিস্তান আমলে যে আওয়ামী লীগ গঠিত হয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি সভাপতি ছিলেন, তারপরে বঙ্গবন্ধু সেটাকে একদম সাধারণ মানুষের একটা সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। ওই আওয়ামী লীগ আওয়ামী লীগ, হ্যাঁ, ওই আওয়ামী লীগই থাকবে। আপনি রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ কিংবা তৃণমূল বিএনপি এগুলো নিয়ে নানা পলিটিক্যাল গেম খেলতে পারেন। আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, এটা আমরা হয়েছে। আওয়ামী লীগই থাকবে। এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের যারা বিশাল বিশাল সব নেতা, তারপরে সংগঠন, এইটা আপনার আগেও বলেছি যে শক্তিশালী হচ্ছে, কিন্তু তার মূল সমস্যা হচ্ছে যে আপনার এদেরকে খুব সংগঠিতভাবে মানে নেতৃত্ব দিয়ে একটা আউটকাম নিয়ে আসার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না আমরা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে যারা বুদ্ধিজীবী, তারপরে বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন পেশাজীবী, তারা খুব মানে বিচ্ছিন্ন অবস্থা। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের যে শাসন, সেখানে ভুলভ্রান্তি ছিল, এবং ভুলভ্রান্তি হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ ক্ষমতাতে থাকলে ভুলভ্রান্তি হবেই। আর তার সাথে যুক্ত হয়েছে দেশীয় বিদেশি ষড়যন্ত্র। কারণ এইখানে ডিপ স্টেটের যে বিষয়টা, কারণ আমার কাছে মনে হয় যে ডিপ স্টেটের খেলাটা থামে। আমরা চিন্তা করেছিলাম যে ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনার ডিপ স্টেটের খেলাটা মোটামুটি একটা জায়গাতে তারা ইতি টানবে, এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তারাও মোটামুটি ক্ষান্ত দেবে, যে তারা তো চেষ্টা কম করেন নাই। এবং তাদের সরকার তো আমরা দেখেছি যে মব ভায়োলেন্স থেকে শুরু করে মানে দেশের সবকিছু, তাদের ওই অর্থনীতি, তারপরে শিক্ষা, সংস্কৃতি, কোনো দিকে কোনো নজর নাই। ৪৭-এর পরে ২৪, তাদের মূল এজেন্ডা হচ্ছে ৪৭-এর পরে ২৪, এবং ৭১-৭১ বলে কিছু না। এই যে আপনার এই সমস্ত বিষয় নিয়ে আপনার বাংলাদেশের মানুষও অনেক কিছুতে হতাশ হয়েছে, অনেক কিছুতে বিস্মিত হয়েছে, অনেকেই প্রতারিত হয়েছে, অনেকেও বুঝতে সময় নিচ্ছে। কিন্তু বাংলাদেশ এত সহজ জায়গা না। আপনি যে পহেলা বৈশাখে যে মানুষ পথে নেমেছিল, তার একটা ইন্ডিকেশন কিন্তু আছে। পহেলা বৈশাখে যারা মানুষ, যারা পথে নেমেছিল, তারা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, এবং তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ আছেন, অনেকেই বিএনপি আছেন, কিন্তু তারাও কিন্তু মধ্যপন্থা এবং অসাম্প্রদায়িক যে রাজনীতি, সেটা পছন্দ করে। সেটাই কিন্তু বাংলাদেশের মূল ধারা। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে তাদের নানা রকম প্ল্যান আছে, কিন্তু এইখানে আমার কাছে মনে হয় যে তারা যেটা চাচ্ছে, পার্শ্ববর্তী ভারত এবং চায়না, এই দুইটা কারণে সম্ভব হবে না। আমার কাছে মনে হয় না, কারণ আসলে আপনার যেটা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে কৌশলগত পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার। হ্যাঁ, এবং আপনি দেখেছেন যে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত এখানে ভারতের স্বার্থটা এক, মূলত তাদের স্বার্থ হচ্ছে আপনার সিকিউরিটি। হ্যাঁ, এবং সেইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে কিন্তু মেলে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ২০১৮ নির্বাচন কিংবা ২৪-এর নির্বাচন তারা কিন্তু ভিন্নভাবে চেয়েছে। তারা কিন্তু মার্কিন মানে ভারতের সাথে তাদের কিন্তু মিল ছিল না। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এখানে সামরিক ঘাঁটি করতে চাচ্ছে কিংবা অন্যান্য বিষয়, তার সাথে কিন্তু মানে ভারতের চাওয়ার কিন্তু মিল নাই। তারা স্ট্র্যাটেজিক পার্টনার নানা বিষয়, নানা কারণ। মানে চীন একটা বড় ফ্যাক্টর, কিন্তু সবকিছুতে যে তারা একদম 100% মিল আছে, তাও কিন্তু না।
আমাদের রাজনৈতিক দলগুলোরও সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারেরও সীমাবদ্ধতা আছে, আমাদের অধিকাংশ মানুষ যে আপনার বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, সবই সত্যি। না, আমাদের সীমাবদ্ধতা আছে ব্যক্তি পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে। তারপরেও আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এতটা সহজ মনে হয় না যে আপনি ওই মূল আলোচনা আসছেন। সবকিছু আর এই নাটের যে সবকিছু মূল নাটের আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র ধরেও টান দিবে। মানে আওয়ামী লীগ ছাত্রলীগ কি ঠেকা পড়েছে আপনার ওই এনসিপি তে যোগ দেওয়ার জন্য? এনসিপি তো নিজেই মানে আপনার বিলুপ্ত হওয়ার পথে। আর হচ্ছে যে এনসিপি ওই আওয়ামী লীগ আর ছাত্রলীগকে সার্টিফিকেট দেওয়ার কে? এনসিপি বড় জোর 1% মানুষকে রিপ্রেজেন্ট করে, আর আওয়ামী লীগ টাইম টু টাইম 40 থেকে 50% লোককে রিপ্রেজেন্ট করে। তো আওয়ামী লীগের তো আপনার নানা সময় সংকট হয়েছে, নানা সময় সংকট হয়েছে এবং তারা সেটা কামব্যাক করেছে। এখন আমার যেটা মনে হয় যে আপনি রিফাইন টিফাইন ওগুলো মানে ওগুলো আপনার বানানো, মানে নানা রকম বানানো বিষয়, এবং নানাভাবে আপনার এ, এ, দেশীয় বিদেশি নানা প্লেয়ার নানাভাবে খেলতে চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের মতোই ফিরে আসবে। মাত্র 4,000 টাকার একটা ব্যাগের দাম 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে সরবরাহ করা হয়েছে আদতে একটি নিম্নমানের ব্যাগ। 3,000 টাকার কার্ড রিডার 21,500 টাকা। 3,38,000 টাকার একটা এসএলআর ক্যামেরার বডি 7,09,500 টাকা। 4টি কেনা হয়েছে, এই জন্য প্রয়োজন হয়েছে 28,38,000 টাকা। সব মিলিয়ে ছবি তোলার যে সরঞ্জাম তার একটি সেটের দাম পড়েছে 58,44,130 টাকা। সংশ্লিষ্টরা মানে যারা অভিজ্ঞ তারা বলছেন প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখ টাকারও কম। ফটোগ্রাফার একজন বলছেন যে এটি 4 থেকে 10 লাখ টাকা সর্বোচ্চ। এই যে একটি দুর্নীতি, এই দুর্নীতির তথ্য গণমাধ্যমে এসছে, এটি নিয়ে টুকটাক কথাবার্তা হচ্ছে, হয়তো এটি আবারও থিতিয়ে যাবে এবং আবারও নতুন জায়গায় নতুন উদ্যমে শুরু হবে দুর্নীতি। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, যেটি শুনলেন যে দুর্নীতির কথা, এটিকে আসলে একটি হরিলুটের সঙ্গে তুলনা করা যায়। হরিলুট, এই হরিলুটের ঘটনাটা ঘটেছে জাতীয় সংসদ সচিবালয়ে। সংসদ অধিবেশন কালে ছবি তোলার জন্য এই সরঞ্জাম দরকার, ক্যামেরা সেট দরকার, এই জন্যই এই কেনাকাটাটি করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় সংসদ সচিবালয়ের জন্য এটি প্রথম কেনাকাটা, এবং এতেই শুরু হয়েছে লুটপাটের প্রতিযোগিতা, গণমাধ্যমের ভাষা এগুলো। এবং এই কেনাকাটার জন্য যে টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডার অনুযায়ী এই প্রার্থিত বা কাঙ্ক্ষিত মালামাল 30 দিনের মধ্যে সরবরাহ করবার কথা, 30 দিনে সরবরাহ করার কথা। কিন্তু দেখা গেছে যে অবিশ্বাস্য দ্রুততায় মাত্র 19 দিনেই ক্রয়াদেশ দেয়া, সরবরাহ নেয়া সব কাজ সম্পন্ন হয়েছে। এবং সরবরাহ প্রতিষ্ঠানকারীকে দেখা যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী ক্রয়াদেশ দেওয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 25 মার্চ, কয়েকদিন আগে, এবং সরবরাহ মিলেছে বা নেওয়া হয়েছে 15 এপ্রিল। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বরাতে, মানে তার রেফারেন্সে গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসছে সেখানে বলা হয়েছে এই ক্রয় তত্ত্বাবধান এবং সরবরাহ কোম্পানি প্রতিষ্ঠান চূড়ান্ত করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায়ী সচিব মহোদয়। তবে কাগজে কলমে সব নিয়ম রক্ষা করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রই জানাচ্ছে। অর্থাৎ হরিলুট হয়েছে নিয়মের ভিতরে থেকে, এটি করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে বলা হচ্ছে। এর ভিতরে 4টি ক্যামেরা বডি, 4টি ভিন্ন ধরনের মানে ভিন্ন ফোকাল লেন্থের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। জানা গেছে এই একটি লেন্সের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা, অথচ কেনা হয়েছে কয়েক গুণ বেশি দামে।
5 থেকে 10,000 টাকার লেন্স কেনা হয়েছে আরেক লেন্সের 2,10,700 টাকায়। সর্বোচ্চ 1,25,000 টাকা মূল্যের একটি লেন্স কেনা হয়েছে 4,47,200 টাকায়। 2,35,000 টাকা মূল্যের লেন্স কেনা হয়েছে 5,76,200 টাকায়। প্রতিটি সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা বাজার মূল্য, মানে এর এক একটির মূল্য 10 থেকে 15,000 টাকা স্পিড লাইট বা ফ্ল্যাশ 6 পিস কেনা হয়েছে। এর জন্য প্রয়োজন হয়েছে 6,63,300 টাকা, অর্থাৎ প্রতিটি 1,01,050 টাকা। 3,22,500 টাকায় কেনা হয়েছে সিফেক্স প্রেসের 128 জিবির 10টি মেমোরি কার্ড।